ভারী বৃষ্টিতে ভূমিধসের চরম ঝুঁকিতে পার্বত্য চট্টগ্রাম। রাঙামাটি ও বান্দরবানের অভ্যন্তরীণ সড়কগুলোর ধসে পড়া মাটি এখনো সরানো হয়নি। বৃষ্টি কমলেও পানিতে ডুবে আছে যাতায়াতের পথ, যে কারণে স্বাভাবিক হয়নি দুই জেলার যোগাযোগ ব্যবস্থা। উচিংছা, রাখাইন ও জহির রায়হানের তথ্য ও ছবিতে প্রতিবেদন। রাঙামাটির দীঘিনালা, বাঘাইহাট, মাচালং, সাজেক সড়কের বেশিরভাগ অংশ এখন পানির নিচে। কোনো কোনো এলাকায় পাহাড় ধসের কারণে যান চলাচল বন্ধ হয়ে যায়। শুক্রবার বেলা 10টার পর থেকে রাঙামাটি বান্দরবান সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়, তবে বেশিরভাগ অভ্যন্তরীণ সড়ক এখনও চলাচলের উপযোগী হয়নি। এদিকে পাহাড় ধসের ঝুঁকি বেড়ে যাওয়ায় জেলার বিভিন্ন ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ আশ্রয় কেন্দ্রে সরিয়ে নিচ্ছে জেলা প্রশাসন। মূলত বৃষ্টি পড়তেছে, বাড়ি বর্ষণ হচ্ছে, এই জন্য আসছে রিক্সের ব্যাপার হিসেবে। পাহাড় ভাঙার সমস্যা, পানিরও সমস্যা, অর্ধেক ঘর খুঁজে লয়ে গেছে আমার। বন্যা পরিস্থিতির কারণে বাঘাইছড়ি, বিলাইছড়ি, জুরাইছড়ি সহ বিভিন্ন নিচু এলাকার ঘরবাড়ি ও ফসলি জমি প্লাবিত হয়েছে। মরিশা দীঘিনালা সড়কের 3 কিলোমিটার এলাকায় পাহাড় ধসের কারণে সারা দেশের সঙ্গে বাঘাইছড়ি উপজেলা সদরের যান চলাচল বন্ধ রয়েছে। সড়ক ও জনপথ বিভাগ অবহেলার কারণে প্রতি বছরই এটা ভেঙে যায়। ভেঙে যাওয়ার কারণে প্রতি বর্ষার সময় এলে এখানে গাড়ি নিয়ে জনদুর্ভোগ এবার অত্যন্ত বেশি। আসার পরে দেখি যে এই রাস্তার দুর্ভোগের কারণে আমরা পুরা মারিশায় লাশটা পৌঁছে দিতে পারি নাই। এদিকে বান্দরবানে বৃষ্টিপাত কিছুটা কমলেও সাঙ্গু ও মাতামুহুরী নদীর উজান থেকে নেমে আসা ঢলে জেলার বন্যা পরিস্থিতির উন্নতি হয়নি। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী পাহাড় ধস ও বন্যা কবলিত মানুষের জন্য জেলার 7 উপজেলায় 220টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। পাহাড় ধস হতে পারে, যদি আপনারা বিপজ্জনক অবস্থায় থাকেন তাহলে বাসা থেকে বেরিয়ে আসুন এবং নিরাপদ আশ্রয় কেন্দ্রে আসেন। আশ্রয় কেন্দ্রে ঠিক মতো থাকা যায় না, সবাই একসাথে এক ফ্যামিলির মতো থাকতে হয়, নোংরা হয়ে যায়, খানা দানা কোনো কিছু পাওয়া যায় না। দপ্তরগুলি আছে, বিভিন্ন স্টেক হোল্ডার্সরা আছেন, বাহিনী সদস্যরা আছেন, ফায়ার সার্ভিস আছে, স্থানীয় গণ্যমান্য এবং জনপ্রতিনিধিরা আছেন। এখানে আপনার হেডম্যান কারবারিরা আছেন। সবাই মিলে সম্মিলিতভাবেই এই দুর্যোগটা মোকাবিলায় আমরা চেষ্টা করছি। এদিকে বান্দরবান কেরানীহাট ও বান্দরবান রাঙামাটি সড়কের বিভিন্ন অংশ পানিতে তলিয়ে থাকায় জেলার সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ এখনো বিচ্ছিন্ন রয়েছে। শান্ত ইসলাম, ৭১। ভারী বৃষ্টিতে পাহাড় ধসে প্রাণহানির পরও ঝুঁকিপূর্ণ এলাকা থেকে আশ্রয় কেন্দ্রে যাচ্ছেন না বান্দরবানের লামার বাসিন্দারা। এখনও ভূমিধসের আশঙ্কা রয়েছে সেখানে। যোগাযোগ ব্যবস্থাও ধসে পড়েছে সেসব এলাকায়। বান্দরবান থেকে জানাচ্ছেন মোহন ইসলাম। গেল কয়েকদিন ধরে টানা বৃষ্টিতে বিপর্যস্ত পার্বত্য চট্টগ্রামের 3 জেলা, যার ব্যতিক্রম নয় বান্দরবানও। কয়েকদিনের অব্যাহত ভূমিধসে মারা গেছেন কয়েকজন। বান্দরবানের লামা এলাকায় সরেজমিনে দেখা যায় পাহাড় ভেঙে পড়েছে লোকালয়ে, মাটি ভাঙতে ভাঙতে ঘরের শেষ সীমানায় এসে মিশেছে। টানা কয়েকদিনের বর্ষণে পাহাড়ে ভূমিধসের ঘটনা ঘটছে। এভাবেই ভূমি প্রতিনিয়ত গড়িয়ে গড়িয়ে পড়ছে খাদে এবং ঘরগুলো সেগুলো ঝুঁকির মধ্যে পড়ছে। ঝুঁকি জেনেও অনেকেই আশ্রয়কেন্দ্রে যাচ্ছেন না। এই যে বন্ধ ছিল না, কালকে পরশুদিন ভাঙছে, হ্যাঁ আমরা তাড়াতাড়ি আসি, লোকজন নিয়ে আসি, এগুলি মাটি ফাড়াই এখন কাজ করতেছি। এদিকে ভারী বৃষ্টিতে পিচ ভেঙে নেমে গেছে পাহাড়ের পাদদেশে, আবার কোথাও মাটি ও গাছ চাপাই বন্ধ হয়ে গেছে রাস্তা। ওদিক দিয়ে গরু বাজার যাইতে ওদিক দিয়ে ভাঙছে 10 পয়রা, এদিক দিয়ে পুরো রাস্তা এরকম, ব্রিজের ঘুরাও এরকম, বেশি সমস্যা গাড়ি চলাচল করতে। যেমন আমরা হাইটে গেছি সকালে, এটা না করলে আজকে হাইটে চলতে হইতো। এখানে রাস্তা অনেক বছর ধরে কাজ হয় না, ভেঙে গেছে, এখানে ভাঙছে, সামনে আরো ভাঙা আছে, গাড়ি চালাতে প্রচুর অসুবিধা হয়, এক চাকা পড়ে যায়, কোনো কোনো জায়গায় মানুষ দিয়ে ঠেলে তুলতে হয় এরকম। ভাঙা রাস্তায় মাটি দিয়ে ভরাট করছে প্রশাসন। প্রশাসন আছে, রাস্তা একবারে ফিজিকটা অর্ধেক বেশি ভেঙে গেছে, এটা বৃষ্টির পানি। আগামী শনিবার পর্যন্ত এসব এলাকায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। মোহন ইসলাম, ৭১, বান্দরবান। এ বিষয়ে সবশেষ খবর জানবো। আমাদের সাথে বান্দরবান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহন ইসলাম। মোহন, এখন বান্দরবানের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন, আর
পাহাড় ধসে নিহতদের পরিবারগুলোকে কোনো সহায়তা দেওয়া হয়েছে কিনা, এছাড়া দুর্গতদের ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে কিনা, বিস্তারিত জানাবেন। অতীতে ত্রাণ সহায়তা চলমান আছে, কিন্তু যতটুকু পর্যাপ্ত ত্রাণ সহায়তা ততটুকু পাচ্ছে না বলে তাদের একটু অভিযোগ রয়েছে। এখানে আসলে পানির পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, ফলে তাদের যে ভোগান্তি, সেই ভোগান্তি কিন্তু সময় সাপেক্ষে বেড়েই চলছে। আমি যদি একটু দেখাই যে এখানে নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ সব শ্রেণীর মানুষই কিন্তু এখানে যে পানির ভোগান্তির মধ্যে পড়েছে। তাদের এই এতটুকু রাস্তা পার হতে হচ্ছে নৌকা দিয়ে, অনেক সময় পায়ে হেঁটে পার হলে কোমর পর্যন্ত পানি চলে আসছে। এবং তাদের যে নিত্যদিনের যে বাজার, সেই বাজার এখানে আপনি জানেন পাহাড়ে বাজারের সংখ্যাও কম, ফলে তাদের যে প্রয়োজনীয় খাবার সংগ্রহ করতে হয় বা খাবার কিনতে হয়, সেটা কিনতে গেলেও তাদের এক ধরনের ভোগান্তির মধ্য দিয়ে পড়তে হচ্ছে। এবং আশেপাশের সব প্রায় অনেকগুলো গ্রামে আসলে প্লাবিত হয়ে গেছে, ফলে প্লাবনের পরিমাণটা এই পরিমাণ হয়েছে যে অনেকে ঘরের মধ্যে আটকে পড়েছে। আমাদেরকে এরকম কয়েকজনে জানাচ্ছিলেন কিন্তু যে তাদের পরিবার ঘরের ভিতরে আটকে আছে, গত 3-4 দিন যাবত তাদেরকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে। আবার পর্যায়ক্রমে তারা আবারও বাড়িতে যাচ্ছেন, যেহেতু প্রয়োজনীয় জিনিসপত্র রয়েছে সেগুলো খেয়াল করার জন্য, তখন তারা আটকা পড়ছে এবং তাদের যেন ত্রাণ সামগ্রীগুলো দেওয়া হয়। এবং আমি হয়তো দেখাতেই পারছি যে এই রাস্তাটি আগের সংবাদে বলছিলাম যে আলী কদমে যাওয়ার একমাত্র রাস্তা, এবং আমরাও চেষ্টা করছিলাম যাওয়ার জন্য, কিন্তু পানির পরিমাণ এত বৃদ্ধি পেয়েছে এবং সময় সাপেক্ষে বৃদ্ধি পাচ্ছে। আমরা সকালে যখন এখানে আসছিলাম যে পরিমাণ পানি ছিল তার থেকে প্রায় দ্বিগুণ পানি হয়েছে, কারণ এখানে টানা বৃষ্টি হচ্ছে এবং ভারী বৃষ্টি হচ্ছে। আর সাঙ্গু মাতামুহুরীর পানিও বৃদ্ধি পাচ্ছে। পাশে আমাদের মানে ঠিক আমরা যেখানে আছি পাশেই মাতামুহুরী নদী, ফলে নদীতে যে পানি প্রবাহিত হচ্ছে সেই পানি আপনার লোকালয়ে প্রবেশ করছে। এবং এখানে যারা রয়েছেন সে আদিবাসী বা উপজাতি থেকে শুরু করে অনেকের সাথে আমরা কথা বলছিলাম, তারাও বলছিলেন যে যেমনটা বলছিলাম ত্রাণের পর্যাপ্ত পরিমাণ নেই, বাট তারা পাচ্ছেন যতটুকু পাওয়ার, শুকনো খাবার পাচ্ছেন। কিন্তু যেহেতু এখানে আসলে খুব দুর্গম এলাকা, এখানে স্বাস্থ্যসেবার একটা ঝুঁকি রয়েছে, ফলে পানি বিশুদ্ধ থাকছে না, পানি নষ্ট হচ্ছে, খাবার পানি সংকট দেখা দিচ্ছে, বিভিন্ন রোগ জীবাণুর উপদ্রব দেখা যাচ্ছে, সেই বিষয়গুলো তারা বলছিলেন। আমরা কয়েকজনের সাথে কথা বলে আমরা তাদের থেকেই জানার চেষ্টা করব তাদের কেমন যাচ্ছে এবং এই পরিস্থিতিতে তাদের আসলে কি করার আছে। আমি আপনার সাথে একটু কথা বলি, এই গেল কয়দিন যাবত এখানকার কি পরিস্থিতি? আপনার পরিস্থিতি ভালো না, এখানে পরিস্থিতি ভালো না। এতে বন্যা, খুব বন্যা, অতিরিক্ত পানি কেমন আসলে? অতিরিক্ত পানি বাড়তেছে, খালি যেহেতু অত পানি বাড়তেছে, হাঁটতে পারতেছে না মানুষ, এবার যাইতে পারতেছে না, ওইদিকে যাইতে পারতেছে না, গাড়ি চলতে পারতেছে না। আপনারা বাজার করেন কোন জায়গা থেকে বা খাবারের? লামা বাজার থেকে, এগুলা সব লামা বাজার থেকে আমরা বাজার, না লামা বাজার থেকে বাজার করতে পারতেছি না। তো অদিতি বলছিলেন, পাশাপাশি আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এখানে ঢাকা থেকে যেসব ট্রাক আসে খাবারের পণ্য নিয়ে বা বাজার যে বিষয়গুলো রয়েছে, সেই ট্রাকগুলোকে কিন্তু আমরা দেখেছি আটকে থাকতে, ফলে এখানে এক ধরনের মানবিক বিপর্যয় দেখা যাচ্ছে। তারা বলছিলেন সেই বিষয়ে কার্যকরী পদক্ষেপ নেওয়ার জন্য কিন্তু তারা দাবি জানাচ্ছেন। অদিতি, মোহন, আপনি আছেন সেখানে, নিশ্চয়ই নিজেও সতর্ক থেকে সংবাদ সংগ্রহ করবেন। আপনার কাছ থেকে আমরা সবশেষ পরিস্থিতি জেনে নিচ্ছিলাম, বান্দরবানের অবস্থা জানছিলাম আমরা সহকর্মী মোহন ইসলামের কাছ থেকে। এদিকে সেনাবাহিনীর সহযোগিতায় বাঁশের ভেলা ও নৌকায় করে সাজেক ছাড়ছেন আটকে পড়া পর্যটকরা। এরই মধ্যে 150 পর্যটককে খাগড়াছড়িতে পৌঁছানো হয়েছে। বাকিদের আজ থেকে পর্যায়ক্রমে ফেরানো হবে। টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বাঘাইছড়ির নিচু এলাকা প্লাবিত হয়েছে। বাঘাইহাট ও মাচালং সড়ক ডুবে যাওয়ায় সাজেকে আটকে পড়েন 600-রও বেশি পর্যটক। গত 3 দিন ধরে পর্যটকদের জন্য রিসোর্ট ও কটেজ ভাড়া ফ্রি করে দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান জানান, বৃহস্পতিবার সেনাবাহিনীর সহায়তায় আটকে পড়া পর্যটকদের পাঠানো শুরু হয়। তাদের মাচালং বাজার পর্যন্ত এনে বাঁশের ভেলা ও নৌকায় খাগড়াছড়ি পৌঁছে দেওয়া হচ্ছে। এদিকে মারিশা দীঘিনালা সড়কের 3 কিলোমিটার এলাকায় পাহাড় ধসে সারা দেশের সঙ্গে বাঘাইছড়ি উপজেলা সদরের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। আর বন্যায় পানিবন্দী হয়ে আছে 30 গ্রামের মানুষ। পার্বত্য এলাকার পরিস্থিতির আরো খবর নিয়ে রাঙামাটি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সবুজ মাহমুদ।
সবুজ, সাজেক থেকে এখন পর্যন্ত কতজন পর্যটককে খাগড়াছড়িতে আনা হয়েছে সে ব্যাপারে আপনার কাছে তথ্য আছে কিনা, এবং আপনি রাঙামাটিতে আছেন, সেখানকার বন্যা পরিস্থিতির কি খবর আছে আপনার কাছে? অদিতি, আমি সাজেকের যে খবরটা নিয়েছি, গতকালকে কিন্তু প্রায় 150 জন পর্যটককে জরুরি ভিত্তিতে খাগড়াছড়ি নিয়ে পর্যন্ত স্কোয়াডের মাধ্যমে, সেনাবাহিনীর স্কোয়াডের মাধ্যমে পৌঁছে দেওয়া হয়েছিল। আজকে সকাল 8টায় সবগুলো পর্যটককে একসাথে নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছিল এবং 8টার কিছু পরে 8:45টার দিকে সাজেক থেকে স্কোয়াডের মাধ্যমে সব পর্যটক, যে 600 জনের খবর আপনি জানাচ্ছিলেন, সেই সব পর্যটককে একসাথে খাগড়াছড়ি পর্যন্ত পৌঁছে দেয় স্কোয়াড। তারপরে সেখান থেকে যে যার গন্তব্যে পৌঁছে যায়। আমি এখন আছি রাঙামাটিতে। রাঙামাটির যে পরিস্থিতি সেটা আপনাকে আমি যদি বলি, রাঙামাটিতে এখন প্রায় 37টি আশ্রয় কেন্দ্র আছে। যেই 37টি আশ্রয় কেন্দ্রে প্রায় 4300-রও বেশি আশ্রয় প্রার্থী সেখানে আশ্রয় নিয়েছেন এবং তাদের সাথে তাদের যে গবাদি পশু আছে এবং তো জিনিসপত্র আছে সেইগুলোও কিন্তু আশ্রয় কেন্দ্রে আছে এবং সেখানে নিয়মিতভাবে ত্রাণ সহায়তা এবং জরুরি ভিত্তিতে ঔষধ, পানি, জরুরি পানি এগুলো কিন্তু সরবরাহ করছে স্থানীয় প্রশাসন। এবং এই যে পাহাড় ধসের ঘটনা, সেই পাহাড় ধসের ঘটনাগুলো প্রায় 104টি পাহাড় ধসের ঘটনা ঘটেছে রাঙামাটিতে জেলা প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী। তার মধ্যে সর্বোচ্চ সংখ্যক পাহাড় ধসের ঘটনা ঘটেছে 15টি, সেটি কাপ্তাইয়ে। এবং এই পাহাড় ধসের যে ঝুঁকিপূর্ণ এলাকাগুলো আছে সেই ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে মাইকিং করে এলাকাবাসীদেরকে সতর্ক করছে যেন তারা পাহাড়ের পাদদেশ থেকে সরে যায়। আমরা আপনাকে চিত্রের মাধ্যমে যতটুকু দেখানোর চেষ্টা করছি যে এইখানে কিন্তু একটি ঝুঁকিপূর্ণ এলাকা আছে, যে এখানে পাহাড় ধসে আগেও দুর্ঘটনা ঘটেছে। তো এখান থেকে তারা যেন এই দুর্যোগ যে সময়টুকু সেই সময়টুকু যেন এই পাহাড়ের পাদদেশে বসবাস না করে, সেজন্য মাইকিং সহ অনেক সতর্কতা বার্তা দিচ্ছেন। তো এছাড়া নিরাপদ আশ্রয় কেন্দ্রে সরে যাওয়ার জন্য প্রশাসন ব্যবস্থা করেছে। খাগড়াছড়ির তথ্য যদি জানাই, খাগড়াছড়িতে প্রায় 150-রও বেশি আশ্রয় কেন্দ্র রয়েছে এবং আশ্রয় কেন্দ্রগুলোতে প্রায় 3000-এরও বেশি আশ্রয় প্রার্থী আছে। তার মধ্যে প্রায় 900 আছে শিশু। এবং আরও তথ্য জানিয়ে রাখি যে খাগড়াছড়ি রাঙামাটিতে যেসব আশ্রয় কেন্দ্রগুলোকে নির্ধারিত করা আছে সেগুলো বেশিরভাগই স্কুল। অনেক ক্ষেত্রে স্কুলের যে জায়গাগুলো আছে সেগুলোও কিন্তু ডুবে গেছে এবং সেখান থেকে আশ্রয় কেন্দ্র সরিয়ে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, এমন ঘটনাও ঘটেছে। এবং আশ্রয় কেন্দ্রগুলোতে স্থানীয় প্রশাসন এবং সেনাবাহিনীর পক্ষ থেকে ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে। আবার অনেকে এই ত্রাণ সহায়তা স্বল্প বা এটা নিয়ে অনেকে অসন্তুষ্ট প্রকাশ করছে। অদিতি। সবুজ, আপনার কাছ থেকে আমরা জানছিলাম খাগড়াছড়ি রাঙামাটির খবর। ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, বন্যা পরিস্থিতির খবর নিয়ে সহকর্মী সবুজ মাহমুদ যুক্ত ছিলেন আমাদের সাথে। চলমান প্রাকৃতিক দুর্যোগ পরিস্থিতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রশাসনকে জনগণের পাশে থাকার নির্দেশ দিয়েছেন। শিক্ষা উপদেষ্টা মাহাদি আমিন কথা জানিয়েছেন। দুপুরে রাজধানীর মিরপুরে সরকারি বাংলা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের মিলন মেলায় কথা বলেন তিনি। মাহাদি আমিন বলেন, বন্যায় গৃহহীন ও বন্যার্তদের কষ্ট লাঘবের চেষ্টা করছে সরকার। ক্ষতিগ্রস্তদের পাশে থাকার জন্য বিএনপির নেতাকর্মীদেরও নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। ক্ষতিগ্রস্তদের প্রশাসনের পক্ষ থেকে সাহায্য সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা। এ সময় মানবিক মূল্যবোধের ভিত্তিতে সবাই একসাথে দেশ গড়তে নির্বাচিত সরকারকে সহযোগিতার আহ্বান জানান মাহাদি আমিন। জনগণের সরকারের প্রধানমন্ত্রী হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় বর্তমানে রাষ্ট্র পরিচালনায় থাকা দল বিএনপি এবং সর্বস্তরের নেতাকর্মীরা এই 5 জেলায় এবং অন্যান্য জায়গায়ও ক্ষতিগ্রস্ত মানুষের সাথে দাঁড়িয়েছেন, পাশে দাঁড়িয়েছেন এবং সম্পূর্ণভাবে প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, যেখানে প্রয়োজন সেনাবাহিনী এবং রাষ্ট্রে গুরুত্বপূর্ণ প্রতিটি অনুষঙ্গ ক্ষতিগ্রস্ত মানুষদের কিভাবে কষ্ট লাঘব করা যায়, কিভাবে তাদের কাছে খাদ্যপণ্য পৌঁছে দেওয়া যায়, কিভাবে পানি পৌঁছে দেওয়া যায়, স্যানিটেশন নিশ্চিত করা যায়, সেগুলো নিয়ে কাজ করছেন। চট্টগ্রামে আজও সকাল থেকে বৃষ্টি হচ্ছে, কিন্তু তীব্রতা কম থাকায় নগরীর প্রধান সড়কের পানি নেমে গিয়ে অনেকটাই স্বাভাবিক হয়েছে। তবে নগরীর বেশিরভাগ নিচু এলাকায় এখনও পানি জমে থাকায় দুর্ভোগ কাটেনি। আবহাওয়া অফিস জানিয়েছে, সকাল 6টা পর্যন্ত গত 24 ঘন্টায় চট্টগ্রামে 211 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
এছাড়া আগামী 2 দিন মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে ধীরে ধীরে নগরীর প্রধান সড়কের পানি নামছে, তবে এখনো ডুবে আছে নিচু এলাকা। হাঁটু সমান পানিতে তলিয়ে আছে অলিগলি, বাসাবাড়ির নিচতলা ও অনেক ব্যবসা প্রতিষ্ঠান। এতে ব্যাহত হচ্ছে নগরবাসীর স্বাভাবিক জীবনযাত্রা। এছাড়া জেলা প্রশাসন ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন যৌথভাবে ঝুঁকিপূর্ণ পাহাড়ে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যেতে মাইকিং করছে। তাদের জন্য কয়েকটি আশ্রয় কেন্দ্রও প্রস্তুত রাখা হয়েছে। চট্টগ্রামের বাঁশখালীর বন্যা দুর্গত এলাকা ঘুরে দেখেছেন জামায়াতের আমির ও বিরোধী দলের নেতা ডাক্তার শফিকুর রহমান। এ সময় তিনি সব শ্রেণী পেশার মানুষকে দুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। টানা 4 দিনের ভারী বৃষ্টিতে সেখানকার বিস্তীর্ণ এলাকা ডুবে গেছে। বিভিন্ন এলাকায় পানিবন্দী অবস্থায় আছে লাখখানেক মানুষ। জহিরুল ইসলামের ক্যামেরায় আরও জানাচ্ছেন রাজীব বড়ুয়া। বাঁশখালী সাধনপুর থেকে সন্তান সম্ভবা স্ত্রীকে নিয়ে নৌকায় গুনাগড়ি এলাকায় এসেছেন জাফর আহমেদ। তিনি জানান, পুরো এলাকা ডুবে থাকায় চট্টগ্রাম মেডিকেলে যাওয়ার জন্য নৌকা ছাড়া গতি নেই। চিটাঙ্গা যাবো, চিটাঙ্গে যেতে হবে। এখন অনেক দুর্ভিক্ষ আছে, এখানে পানির মধ্যে কিছু করতে পারতেছি না। এখান থেকে আরো পানি বেশি, সামনে গেলে দেখবেন আরো বেশি পানি, আরো বেশি, খুব ভয়াবহ অবস্থা। কিন্তু ভালো হবে, আর বাড়িঘর তো ডুবে গেছে, মানুষের রান্না বান্না করতে পারছে না। 4 দিন ধরে পানিবন্দী চট্টগ্রামের বাঁশখালী, গুনাগড়ি, সাধনপুর, গন্ডামারা, চাম্বল সহ উপজেলার বেশিরভাগ ইউনিয়নের ঘরবাড়ি, দোকানপাট ও সড়কে জমে আছে পানি। রান্না বান্না করতে পারতেছি না, আশেপাশে যেখানে পানি ওঠে না এখানে আশ্রয় নিচ্ছি আপাতত, এরকম আর কি। পানি আরো কম ছিল রাতে, এখন অবস্থা আরো বেশি খারাপ, বেশি বাড়ি গেছে পানি। ক্ষতিগ্রস্তদের অভিযোগ, স্লুইস গেট যথাযথভাবে পরিচালিত না হওয়ায় পানি নামছে না। মশলাটকলা সুইচ গেটে 12টা ছিদ্র আছে, এখানে দুটা খোলা আছে আর সবগুলো বন্ধ। এখানে কাজের জন্য এইগুলো পানি বাড়ি গেছে। এখানে এলাকার সংসদ সদস্য জলাবদ্ধতার কারণ হিসেবে স্লুইস গেট অব্যবস্থাপনার বিষয়টি সামনে আনেন। বাঁশখালী দীর্ঘদিনের জনাকাঙ্ক্ষা ছিল আমাদের জলকদরকালকরণ করার, নাব্যতা ফিরে পাওয়া। আমরা এবছর 61 লাখ টাকা দিয়ে কিছু অংশ খনন করেছি, বাকি অংশ আল্লাহর রহমতে অর্থ বছরে কাটার চেষ্টা করি। শুক্রবার বন্যা কবলিত বাঁশখালীতে যান বিরোধী দলীয় নেতা এবং বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। এই সময় তিনি ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেন এবং দুর্গত মানুষের মধ্যে ত্রাণ সহায়তা দেন। পরে সাংবাদিকদের তিনি জানান, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব। আমাদের পক্ষ থেকে সাহায্য সহযোগিতা যা পারি তাও করব এবং ফিরে গিয়ে আমরা সরকারকে এই ব্যাপারে অবহিত করে অবশ্যই আপনাদের হয়েই দাবি জানাবো, শুধু রিলিফ নয়, এই এলাকার বন্যার স্থায়ী সমাধান যাতে হয়। আর বাঁশখালীবাসীর দাবি শুধু ত্রাণ নয়, অকার্যকর স্লুইস গেটের স্থায়ী সমাধানই পারে প্রতি বছরের এই দুর্ভোগ থেকে তাদের মুক্তি দিতে। রাজীব বড়ুয়া, 71, চট্টগ্রাম। এদিকে ভারী বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে বন্দর নগরী চট্টগ্রামের ব্যবসা বাণিজ্যে বিরূপ প্রভাব পড়েছে। মাদার ভেসেল থেকে পণ্য খালাস প্রায় বন্ধ। বেশিরভাগ এলাকা পানিতে ডুবে যাওয়ায় নানা সংকটে পড়েছে তৈরি পোশাক শিল্পও। সাইফুল ইসলাম শিল্পীর তথ্য ও ছবিতে প্রতিবেদন। সাগর উত্তাল থাকার পাশাপাশি ভারী বৃষ্টি ও ঝড়ো হাওয়ার কারণে চট্টগ্রাম বন্দরের বহির্নগর এলাকায় লাইটারের জাহাজ চলাচল অনেক ঝুঁকিপূর্ণ, যে কারণে পণ্য খালাস করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। আমাদের আউটার অ্যাঙ্কারেজে যে জাহাজে মালামাল হ্যান্ডলিং হয়, সেক্ষেত্রে যে মালামালগুলো বৃষ্টিতে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, যেমন খাদ্যশস্য, সার, এই ধরনের পণ্য হ্যান্ডলিং করতে গেলে নষ্ট হয়ে যায়, যার কারণে এগুলোর কার্যক্রম বিঘ্নিত হচ্ছে। শিপিং এজেন্টদের দাবি, জাহাজের আকার ও চার্টার চুক্তির ধরন অনুযায়ী প্রতিটি মাদার ভেসেলকে প্রতিদিন গড়ে 15 থেকে 20,000 মার্কিন ডলার পর্যন্ত অতিরিক্ত ব্যয় বহন করতে হচ্ছে। একে তো মাদার ভেসেলের ক্ষতি, তার পার ডে ড্যামারেজ, তারপরে যে লাইটার ভেসেলগুলো, সেই লাইটার ভেসেলগুলো বসে আছে, তো এখানে সব কিছু মিলে এটা একটা স্থবির অবস্থা। এদিকে টানা বৃষ্টিতে তৈরি পোশাক খাত ব্যাপক ক্ষতির মুখে পড়ছে। উপকূলের বিভিন্ন এলাকায় রাখা কন্টেনারগুলোতে পানি ঢুকে পণ্য নষ্ট হওয়ার শঙ্কা সৃষ্টি হয়েছে। বহু কারখানায় পানি ঢুকে মেশিনারিজ নষ্ট হয়েছে। আমাদের এতগুলি স্টাফ, রপ্তানির মধ্যে দেরি হয়ে যাচ্ছে, বায়ার কি করে, ক্ষতিটা অনেক বেশি। বৃষ্টি যদি শেষ হয় তাহলে বোঝা যাবে আর কি, ক্ষতির পরিমাণ অনেক। বিভিন্ন স্টোর, ওয়্যার হাউস, ফ্যাক্টরি, বিভিন্ন জায়গায় পানি ওঠার কারণে সেখানে আমাদের কিছু মালামাল নষ্ট হচ্ছে। তৃতীয় হচ্ছে যে আপনার আইসিডিতে যে আমাদের কন্টেনার আছে, যে মালগুলো আসবে সেগুলো অলমোস্ট আমরা দেখতে পেয়েছি যে অলমোস্ট 3-4 ফুট পানির মধ্যে আসে। তো ডেফিনেটলি ওই কন্টেনার যে মালামাল ঠিক আছে কিনা এটা প্রশ্নবোধক। অন্যদিকে চট্টগ্রাম বন্দর জেটিতে জাহাজ ভেড়া কিংবা কন্টেনার ওঠানামা অনেকটা স্বাভাবিক থাকলেও বৃষ্টির কারণে ডেলিভারিতে কিছুটা ধীর গতি সৃষ্টি হয়েছে।
রিন্টু হাজং, ৭১। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে দেশের বিভিন্ন এলাকায় দুর্বল বাঁধ ও স্লুইস গেটগুলো ভেঙে যাচ্ছে। হবিগঞ্জের খোয়াই নদী ও মৌলভীবাজারের মনু নদীর বাঁধ ভেঙে কমপক্ষে ৩০টি গ্রাম প্লাবিত হয়েছে। শেরপুরে চেল্লাখালী নদীর স্রোতে সড়ক ভেঙে ভোগান্তিতে পড়েছে মানুষ। পটুয়াখালীর সোনাতলা নদীর পানির স্রোতে সড়ক সহ ধসে গেছে স্লুইস গেট। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। বৃহস্পতিবার রাত ৯:৩০টার দিকে হবিগঞ্জের লস্করপুর ইউনিয়নের কালীগঞ্জ এলাকায় খোয়াই নদীর বাঁধ ভেঙে যায়। মুহূর্তেই ২০টি গ্রাম তলিয়ে যায়। আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা। বন্যার শঙ্কায় অনেকে গৃহপালিত পশু পাখি, প্রয়োজনীয় মালামাল ও খাদ্য সামগ্রী নিয়ে নিরাপদ আশ্রয়ে ছুটে যান। কেউ কেউ আশ্রয় নেন ভাঙা বাঁধের উঁচু অংশে। বাড়ি ঘরে পানি, মানুষের গরু বাছুর গাঙ্গাইল, কষ্ট মষ্ট দিন রাত কাটাইছে। ভালো উঠাইতে গিয়ে নদীর যে ফাড়া থেকে ফাড়ে তল দেশ গভীর হয়ে যাওয়ার কারণে এদিকে বাংলাটা দিতে। আমরা তো গরিব মানুষ, এর বছর ফেটা হানি নাই, রান্না হয়েছে না, বাড়ি হয়েছে না, বাচ্চা হয়েছে উপাস খাবার। মৌলভীবাজারে মনু নদীর পানির স্রোতে ভেঙে গেছে রাজনগরের টেংরাবাজার ইউনিয়নের উজিরপুর এলাকার বাঁধ। বৃহস্পতিবার রাতে নদীর পানি ঢুকে প্লাবিত হয়েছে কমপক্ষে ১০টি গ্রাম। এছাড়া ধলই নদীর পানি কমলেও বৃষ্টি ও ঢলে কমলগঞ্জের ইসলামপুর ইউনিয়নে মখাবিল বাঁধ দিয়ে পানি ঢুকছে কয়েকটি গ্রামে। শেরপুরের নালিতাবাড়ির গোল্লারপাড় এলাকায় ২ বছর আগে ভেঙে যাওয়া চেল্লাখালী নদী পাড়ের অংশ দিয়ে ঢলের পানি ঢুকছে নিচু এলাকায়। তীব্র স্রোতে শেরপুর নালিতাবাড়ি সড়কের প্রায় ৩০ মিটার অংশ ভেঙে গেছে। সাময়িকভাবে সড়কটি দিয়ে ছোট ছোট যানবাহন চললেও যে কোনো সময় বড় ধসের শঙ্কা করছেন এলাকাবাসী। পানি উন্নয়ন বোর্ড ও এলজিডি সমন্বয়ে দ্রুত সড়কটি মেরামতের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন জেলা প্রশাসক। আমাদের কিছু জিও ব্যাগ আমরা এখানে অলরেডি নিয়ে মানে সংস্থানের আমরা ব্যবস্থা করেছি এবং আমাদের জিও ব্যাগ ডাম্পিং এর কার্যক্রম খুব দ্রুত শুরু হবে। চেল্লাখালীর নদীর পাড়ে যে রাস্তাটি, সেই রাস্তার ব্যাপারে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ এবং পানি উন্নয়ন বোর্ড দুটি বিভাগের সাথে কথা বলেছি। তাদেরকে বলা হয়েছে তারা ব্যবস্থা গ্রহণ করবেন, আশা করি খুব দ্রুত। এদিকে পটুয়াখালীর কলাপাড়ায় সোনাতলা নদীর স্রোতে সড়ক সহ ধসে গেছে স্লুইস গেট। বন্ধ হয়ে গেছে ৫ গ্রামের সরাসরি সড়ক যোগাযোগ। ঝুঁকিতে পড়েছে জালালপুর বেড়িবাঁধ। মনিরা কাজুরি, ৭১। মৌলভীবাজারের আরো খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আহমেদ ফারুক মিল্লাত। মিল্লাত, এখন পর্যন্ত কতগুলো গ্রাম প্লাবিত হয়েছে এবং মানুষের দুর্ভোগের কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? বাঁধের ভাঙন ঠেকাতে সাময়িক কোনো ব্যবস্থা কি নেওয়া হচ্ছে? অদিতি, আপনাকে ধন্যবাদ। আসলে যে বৃষ্টিপাত অব্যাহত ছিল, আজকে একটু কিছুটা কম ছিল, এবং বৃষ্টিপাত এবং পাহাড়ি ঢলের কারণে মূলত মৌলভীবাজার জেলার, আমি যেখানে দাঁড়িয়ে আছি, এই যে রাজনগর উপজেলার টেংরাবাজার ইউনিয়নের উজিরপুর যে বাঁধটি ভেঙেছে, সের পাশে এটা যে হরিপুর বলে এবং হরিপাশা, এবং আপনি তো আমার পিছনে দেখতে পাচ্ছেন এখানে একটি বন্যা আশ্রয় কেন্দ্র আছে, এটা হরিপাশা সরকারি উচ্চ বিদ্যালয়। কিন্তু অত্যধিক পানির কারণে কিন্তু এই জায়গায় আশ্রয় কেন্দ্রে কিন্তু লোকজন নাই। এখানে পাশে একটি কমিউনিটি সেন্টার আছে, সেখানে আশ্রয় কেন্দ্রে লোকজন সেখানে জড়ো হয়েছেন এবং তারা যেটা জানিয়েছে সেটি হচ্ছে যে বাঁধটি উজিরপুরে ভেঙেছে সেটি বহুবার বলা হয়েছে ঠিক করার জন্য, মেরামত করার জন্য, কিন্তু আসলে পানি উন্নয়ন বোর্ড খুব একটা আমলে নেননি এবং এটি একটু যেহেতু খরস্রোতা এলাকা, ফলে এই একটি বিষয় আছে। পাশাপাশি আপনাকে জানিয়ে রাখি, কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের মোকাবিলে একটি আছে বাঁধ, সেটি গতকালকে ভেঙে বেশ কিছু এলাকায় লোকালয়ে পানি প্রবেশ করা, এখানে প্রায় 10টির মতো গ্রাম প্লাবিত হয়েছে। তবে আসার কথা হচ্ছে সে ধলাই নদীর পানি গতকালকে রাত থেকে নামতে শুরু করেছে। আর তবে মনু নদীর পানি একদম স্থির আছে। যেমন একটু আগে আমি কথা বলেছি, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তিনি জানিয়েছেন যে মনু নদীর পানি বর্তমানে বিপদসীমা 80 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পাশাপাশি আপনাকে যেটা জানিয়ে রাখি যে এখানে আশ্রয় প্রকল্পে আশ্রয়ে যারা আছেন তাদেরকে ইতিমধ্যে শুকনো খাবার বিতরণ করা হয়েছে এবং প্রশাসন জানিয়েছেন 148টি যে আশ্রয়ণ কেন্দ্র আছে সেগুলো প্রস্তুত রাখা হয়েছে। তবে যদি বন্যা অবনতি হয় তাহলে সেই কেন্দ্রে হয়তো লোকজন যাবে, না হলে হয়তো আশ্রয় কেন্দ্রে
এখানে খুব একটা লোক এই মুহূর্তে নাই। একটি প্রাইভেট একটি আশ্রয় কেন্দ্র আমি পেয়েছি, সেখানে একটি কমিউনিটি সেন্টার, সেখানে প্রায় 20 থেকে 25টি পরিবার আছে। পাশাপাশি যারা এখানে আপনি জানেন যে পানি হলে ওদেরকে গবাদি পশু আছে, ঘরে টিভি ফ্রিজ আছে, সব কিছু রেখে তারা আসতে চান না, সেটা যে বরাবরই আপনি জানেন। ফলে সব কিছু মিলে বলা যেতে পারে কিছুটা উন্নতি হয়েছে। যদি আজকে বৃষ্টিপাত না হয় তাহলে পরিস্থিতি আরও কিছুটা উন্নতি হবে। অদিতি, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ ও অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।